যে সিঁদুরকে খেয়া নিজের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ভেবেছিল, সেই সিঁদুরই যে তার জীবনের সবচেয়ে বড় কালনাগ হয়ে উঠবে, সেটা খেয়া স্বপ্নেও ভাবেনি। একদিকে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নিশা, আর অন্যদিকে বীর মণ্ডপে খেয়ার সিথিতে সিঁদুর পরিয়ে পৈশাচিক হাসি হাসছে খুনি সায়ন্তন। কিন্তু খেলা তো মাত্র শুরু। উজি আর ঋষি যখন প্রমাণ হাতে মণ্ডপে এসে পৌঁছাল, তখন পুরো মণ্ডপ থমকে গেল। কিভাবে দুই বোনের জীবন এক রাতে ওলটপালট হয়ে গেল, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খেয়া আর সায়ন্তনের জীবনের এই চরম মুহূর্ত থেকে নাটকের পরবর্তী অধ্যায় আরও বেশি উত্তেজনাকর এবং আবেগঘন রূপ ধারণ করবে। কারণ সায়ন্তনের আসল রূপ প্রকাশ পাওয়ার সাথে সাথেই সমস্ত সমীকরণ ওলটপালট হয়ে যাবে। বিয়ের মণ্ডপ, যা এতক্ষণ সানাইয়ের সুরে মুখরিত ছিল, তা মুহূর্তের মধ্যে এক রণক্ষেত্রে পরিণত হবে। উজি আর ঋষি যখন প্রমাণ হাতে নিয়ে মণ্ডপে এসে পৌঁছবে, তখন সায়ন্তনের মুখের সমস্ত হাসি মিলিয়ে যাবে। খেয়া সিঁথিতে সিঁদুর নিয়ে স্তম্ভিত হয়ে বসে থাকবে এবং তার চোখের জল যেন আর বাধা মানবে না। তার জীবনের নতুন শুরুর আনন্দ এক লহমায় গভীর অন্ধকারে তলিয়ে যাবে। উজি সায়ন্তনের কলার চেপে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে সবার সামনে তার ও দুর্জয় ঘোষালের সমস্ত চক্রান্তের খতিয়ান তুলে ধরবে, যা শুনে শোভাদেবী এবং ঋষির বাবা পুরোপুরি বাকরুদ্ধ হয়ে যাবেন। খেয়া প্রথমে এই নির্মম সত্যটা বিশ্বাস করতে চাইবে না, কারণ সায়ন্তন তার সামনে এতদিন ধরে নিজেকে একজন আদর্শ মানুষ হিসাবে প্রতিষ্ঠা করেছিল। কিন্তু উজি যখন একের পর এক অকাট্য প্রমাণ, ভিডিও এবং নথিপত্র সবার চোখের সামনে তুলে ধরবে, তখন খেয়া আর নিজেকে ধরে রাখতে পারবে না। সে সায়ন্তনের দিকে তাকিয়ে তীব্র ঘৃণায় এবং অপমানে চিৎকার করে উঠবে, যে মানুষটাকে সে নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছিল, সে আসলে একজন দাগী অপরাধী এবং তার বিপদের পেছনের মূল কারিগর। এই চরম বিশ্বাসঘাতকতা খেয়াকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে চুরমার করে দেবে এবং সে বিয়ের পিঁড়িতেই মূর্ছা যাবে। এদিকে সায়ন্তন যখন দেখবে তার সমস্ত চাল ভেস্তে গেছে এবং সে চারদিক থেকে ফেসে গেছে, তখন সে আর ভদ্রতার মুখোশ ধরে রাখার প্রয়োজন মনে করবে না। সে উজি এবং ঋষিকে হুমকি দিতে শুরু করবে এবং মণ্ডপ থেকে পালিয়ে যাওয়ার একটা শেষ চেষ্টা করবে। কিন্তু ঋষি এবং জিৎ বসু তাকে শক্ত হাতে আটকে রাখবে এবং ততক্ষণে পুলিশ মণ্ডপে ঢুকে সায়ন্তনকে হাতকড়া পরাবে। সায়ন্তন যাওয়ার আগে খেয়াকে উদ্দেশ্য করে কুৎসিত মন্তব্য করবে এবং জানাবে যে বিয়ে যেহেতু সম্পন্ন হয়ে গেছে, তাই আইনিভাবে খেয়া এখনও তার স্ত্রী এবং এই পরিচয় খেয়াকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। এই কথাগুলো খেয়ার কানে তীরের মতো বিঁধবে এবং সে হসপিটালে থাকা নিশার অবস্থার কথা ভেবে আরও বেশি অপরাধবোধে ভুগবে, কারণ তার এই অন্ধবিশ্বাসের কারণেই আজ নিশার জীবন বিপন্ন হয়েছিল। উজি তখন খেয়াকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা করার চেষ্টা করবে এবং বলবে যে অপরাধীর শাস্তি হওয়াটা অত্যন্ত জরুরি ছিল, না হলে খেয়ার জীবন আরও বড়সড় নরকে পরিণত হতো। কিন্তু খেয়া তখন কোনো সান্ত্বনা মানার অবস্থায় থাকবে না। সে শুধু তার দাদাভাই আর বৌমনির জন্য হাহাকার করতে থাকবে এবং নিজেকে এই সমস্ত অনর্থের মূল বলে দোষারোপ করতে থাকবে। পরবর্তী দৃশ্য হসপিটালের দিকে মোড় নেবে, যেখানে নিশা ধীরে ধীরে জ্ঞান ফিরে পাবে, কিন্তু তার শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল থাকবে। ঋষি নিশার পাশে বসে তার হাত ধরে অনুশোচনায় ভুগতে থাকবে, কারণ সে উজির কথা প্রথমে বিশ্বাস করেনি এবং সায়ন্তনকে ভালো মানুষ ভেবে ভুল করেছিল। নিশা চোখ খুলেই প্রথমে খেয়ার কথা জিজ্ঞেস করবে যে খেয়ার বিয়েটা আটকে দেওয়া গেছে কিনা, কিন্তু ঋষি যখন মাথা নিচু করে কান্না চেপে জানাবে যে তারা পৌঁছনোর আগেই সায়ন্তন খেয়ার সিথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে, তখন নিশার চোখ দিয়েও জল গড়িয়ে পড়বে। উজি হসপিটালে ফিরে এসে নিশাকে জড়িয়ে ধরে কাঁদবে এবং বলবে সে চেষ্টা করেও খেয়ার জীবনটা এভাবে নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারল না। তবে জিৎ বসু সবাইকে আশ্বস্ত করে বলবে যে এই বিয়ে জালিয়াতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ওপর ভিত্তি করে হয়েছে, তাই আইনিভাবে এই বিয়ে বাতিল করা সম্ভব এবং সায়ন্তনকে তারা এমন শাস্তি দেওয়াবে যাতে সে আর কোনোদিন খেয়ার দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। কিন্তু খেয়া ততক্ষণে বাড়িতে এক জীবন্ত লাশে পরিণত হয়েছে। সে তার ঘরের সমস্ত আয়না ভেঙে ফেলবে এবং সিথির সিঁদুর মুছে ফেলার জন্য ছটফট করতে থাকবে। শোভাদেবী মেয়ের এই অবস্থা দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারবেন না এবং ঋষিকে ফোন করে অবিলম্বে বাড়ি চলে আসতে বলবেন। গল্পের এই মোড়ে দুর্জয় ঘোষাল সায়ন্তনের গ্রেফতারের খবর পেয়ে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়বে, কারণ সে জানে সায়ন্তন যদি মুখ খোলে তবে তার নিজের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে।
দুর্জয় তখন সায়ন্তনকে জেল থেকে বের করার জন্য বড় বড় উকিল নিয়োগ করার চেষ্টা করবে এবং একই সাথে ঋষির পরিবারকে নতুন করে হুমকি দেওয়ার পরিকল্পনা করবে। সে বুঝবে যে উজি তাদের সমস্ত প্ল্যান নষ্ট করে দিয়েছে, তাই এবার তার মূল লক্ষ্য হবে উজিকে চিরতরে সরিয়ে দেওয়া। দুর্জয় এক ভাড়াটে গুন্ডার সাথে ফোনে কথা বলবে এবং উজিকে শেষ করে দেওয়ার জন্য এক মারাত্মক নীল নকশা তৈরি করবে। অন্যদিকে ঋষি যখন বাড়ি ফিরে খেয়ার এই অবস্থা দেখবে, তখন তার ভেতরের ভাই সত্তা জাগ্রত হবে। সে খেয়াকে জড়িয়ে ধরে বলবে যে তার দাদা ভাই এখনও বেঁচে আছে এবং সে কোনোভাবেই খেয়ার জীবন এভাবে নষ্ট হতে দেবে না। ঋষি খেয়াকে প্রতিজ্ঞা করবে যে সায়ন্তন এবং দুর্জয় ঘোষাল এই দুজনকে সে নিজের হাতে ধ্বংস করবে এবং খেয়াকে আবার আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসবে। উজি খেয়ার পাশে এসে দাঁড়াবে এবং এক বোনের মতো তার হাত ধরে বলবে যে এই লড়াইয়ে খেয়া একা নয়, তারা সবাই মিলে এই পরিস্থিতির মোকাবেলা করবে। কয়েকদিন কেটে যাওয়ার পর সায়ন্তনের মামলার প্রথম শুনানি শুরু হবে আদালতে। দুর্জয় ঘোষাল তার ক্ষমতার জোরে সায়ন্তনের জন্য শহরের সবচেয়ে বড় অপরাধ বিষয়ক আইনজীবীকে দাঁড় করাবে, যিনি আদালতে প্রমাণ করার চেষ্টা করবেন যে উজি এবং ঋষি সায়ন্তনের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজিয়েছে, কারণ তারা এই বিয়েটা প্রথম থেকেই মেনে নিতে পারেনি। কিন্তু উজি আদালতে সায়ন্তনের সমস্ত কল রেকর্ডস এবং দুর্জয়ের সাথে তার আর্থিক লেনদেনের সমস্ত প্রমাণ বিচারকের সামনে পেশ করবে, যা দেখে প্রতিপক্ষের আইনজীবীও দমে যেতে বাধ্য হবেন। খেয়াকেও আদালতে সাক্ষী হিসাবে ডাকা হবে এবং সে যখন কাঁপতে কাঁপতে কাঠগড়ায় দাঁড়াবে, তখন সায়ন্তন তার দিকে তাকিয়ে এক কুৎসিত হাসি হাসবে, যা দেখে খেয়ার ভেতরের সমস্ত ভয় এক নিমেষে তীব্র ক্রোধে রূপান্তরিত হবে। খেয়া আদালতের সামনে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় সায়ন্তনের সমস্ত অপরাধের কথা এবং সে কিভাবে তাকে মানসিকভাবে ব্ল্যাকমেল করেছিল তা অকপটে স্বীকার করবে। খেয়ার এই সাহসী বয়ান সায়ন্তনের কফিনে শেষ পেরেক পুঁতে দেবে এবং বিচারক সায়ন্তনের জামিনের আবেদন নাকচ করে তাকে দীর্ঘমেয়াদী পুলিশি হেফাজতের নির্দেশ দেবেন। আদালতের এই জয়ে ঋষির পরিবার সাময়িক স্বস্তি পেলেও দুর্জয় ঘোষাল সম্পূর্ণ উন্মাদ হয়ে যাবে। সে আদালতের বাইরে এসে ঋষি এবং উজিকে সরাসরি হুমকি দেবে যে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। সেই রাতেই দুর্জয়ের পাঠানো গুন্ডারা উজি যখন হসপিটাল থেকে বাড়ি ফিরছিল তখন তার ওপর হামলা চালাবে, কিন্তু জিৎ বসু সঠিক সময়ে সেখানে উপস্থিত হয়ে উজিকে বাঁচিয়ে নেবে এবং গুন্ডাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেবে। এই ঘটনার পর ঋষি বুঝতে পারবে যে দুর্জয় ঘোষালকে বাইরে রাখা অত্যন্ত বিপজ্জনক, তাই সে এবং জিৎ বসু মিলে দুর্জয়ের সমস্ত বেআইনি ব্যবসার নথিপত্র এবং গুদামের ঠিকানা জোগাড় করতে শুরু করবে, যেখানে সে অবৈধ অস্ত্র এবং মাদক মজুত করে রাখত। উজি নিজের জীবনের পরোয়া না করে ছদ্মবেশে দুর্জয়ের সেই গোপন আস্তানায় হানা দেবে এবং লাইভ ভিডিওর মাধ্যমে দুর্জয়ের সমস্ত কালো ব্যবসা দেশবাসীর সামনে ফাঁস করে দেবে। পুলিশ এসে দুর্জয় ঘোষালকে হাতে নাতে গ্রেফতার করবে এবং তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হবে। সায়ন্তন এবং দুর্জয় ঘোষালের এই চূড়ান্ত পতনের পর খেয়া ধীরে ধীরে বুঝতে পারবে যে কান্না বা ভেঙে পড়া কোনো সমাধান নয়, তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং এই কলঙ্কিত অতীতকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। নিশা হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে খেয়াকে জড়িয়ে ধরবে এবং দুই বোন মিলে নতুন করে জীবন গড়ার শপথ নেবে। ঋষি এবং উজি খেয়ার পড়াশোনা এবং কেরিয়ার নতুন করে শুরু করার জন্য তাকে উৎসাহিত করবে এবং খেয়াও সমস্ত জড়তা কাটিয়ে আবার নিজের স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করবে। গল্পের শেষ দৃশ্যে দেখা যাবে খেয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাত দিয়ে তার সিথির সিঁদুর পুরোপুরি মুছে ফেলছে, যা তার জীবনে সায়ন্তনের অধ্যায়ের চিরতরে সমাপ্তি নির্দেশ করবে এবং সে এক নতুন ভোরের আলোর দিকে তাকিয়ে মৃদু হাসবে, যা প্রমাণ করবে যে অন্ধকার যতই গভীর হোক না কেন, সত্যের আলো একদিন না একদিন জয়ী হবেই। দুর্জয় ঘোষাল এবং সায়ন্তনের গ্রেপ্তারের পর ঋষির পরিবারে এক শান্ত কিন্তু গম্ভীর পরিবেশ তৈরি হবে, কারণ আইনি লড়াইয়ে তারা জিতলেও খেয়ার মনের ভেতরে যে গভীর ক্ষত তৈরি হয়েছে তা এত সহজে ভালো হওয়ার নয়। সায়ন্তনের মতো একজন প্রতারককে ভালোবেসে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেবার গ্লানি খেয়াকে প্রতিনিয়ত ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে সারা দিন ঘরের কোণে চুপচাপ বসে থাকত আর জানলা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে পুরনো দিনগুলোর কথা ভাবত। শোভাদেবী মেয়ের এই রূপ দেখে রাতে ঘুমাতে পারতেন না। তিনি বারবার ঋষিকে বলতেন, তুই কিছু একটা কর বাবা, খেয়াকে এভাবে দেখলে আমার বুকটা ফেটে যায়। ঋষি তখন মাকে সান্ত্বনা দিয়ে বলত, তুমি চিন্তা করো না মা,
খেয়া খুব শক্ত মেয়ে, ও ঠিক এই কঠিন সময়টা পার করে উঠবে। আর তাছাড়া উজি আর নিশা তো ওর পাশেই আছে। নিশা হসপিটাল থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার পর প্রথম কাজটাই করেছিল খেয়ার ঘরে যাওয়া। সে খেয়ার পাশে বসে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলেছিল, খেয়া, তুই নিজেকে কেন এভাবে গুটিয়ে রাখছিস? অপরাধ তো তুই করিসনি, অপরাধ করেছে সায়ন্তন, আর শাস্তিও সে পাচ্ছে। তুই যদি এভাবে ভেঙে পড়িস তবে ওই অপরাধীগুলোই জিতে যাবে। তুই কি চাস সায়ন্তন আর দুর্জয় জেলখানায় বসে হাসুক? নিশার এই কথাগুলো খেয়ার মনের ভেতরে এক নতুন চেতনার জন্ম দেবে। সে বুঝতে পারবে যে চোখের জল ফেলে জীবন নষ্ট করার কোনো মানে হয় না, তাকে লড়তে হবে। পরবর্তী দিনগুলোতে উজি খেয়ার জন্য শহরের একটি স্বনামধন্য নারী কল্যাণ সংস্থায় কাউন্সিলিংয়ের ব্যবস্থা করবে, যেখানে খেয়ার মতো আরও অনেক মেয়ে যারা জীবনের কোনো না কোনো মোড়ে এসে প্রতারণার শিকার হয়েছে, তারা নতুন করে বাঁচার প্রেরণা খোঁজে। খেয়া প্রথমে সেখানে যেতে রাজি না হলেও উজি আর জিৎ বসুর জোড়াজুড়িতে শেষ পর্যন্ত যেতে রাজি হবে। প্রথম খেয়া সেখানে গিয়ে চুপচাপ বসে অন্যদের কথা শুনত, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারবে যে তার নিজের দুঃখের চেয়েও পৃথিবীতে মানুষের আরও অনেক বড় বড় লড়াই রয়েছে। খেয়া নিজের ভেতরের সমস্ত জড়তা কাটিয়ে একদিন নিজের গল্প সবার সামনে বলবে, এবং সেদিন তার চোখ দিয়ে আর জল পড়বে না, বরং তার কণ্ঠে থাকবে এক অদ্ভুত দৃঢ়তা। খেয়ার এই পরিবর্তন দেখে উজি আর ঋষির আনন্দের সীমা থাকবে না। অন্যদিকে জিৎ বসুও খেয়াকে তার নিজের একটা বুটিক এবং ডিজাইনিংয়ের ব্যবসা শুরু করার জন্য উৎসাহিত করবে, কারণ খেয়া ছোটবেলা থেকেই খুব সুন্দর আঁকাঝোঁকা আর ডিজাইনের কাজ জানত, যা সায়ন্তনের সাথে সম্পর্কের চক্করে পড়ে সে সম্পূর্ণ ভুলে গিয়েছিল। খেয়া নতুন উদ্যমে নিজের এই প্রতিভাকে কাজে লাগিয়ে এক নতুন পথ চলার প্রস্তুতি নিতে শুরু করবে। এদিকে জেলখানার অন্ধকার কুঠুরিতে বসে সায়ন্তন আর দুর্জয় ঘোষাল কিন্তু শান্ত হয়ে বসেছিল না। দুর্জয় তার পুরনো রাজনৈতিক ক্ষমতার লোকজনকে ব্যবহার করে এবং সায়ন্তনের কূটবুদ্ধি খাটিয়ে জেল থেকে জামিনে বের হবার এক নতুন ষড়যন্ত্র তৈরি করছিল। সায়ন্তন জেল থেকেই তার এক বিশ্বস্ত সাগরেদের মাধ্যমে খেয়ার বুটিকের ঠিকানায় এবং তার গতিবিধির ওপর নজর রাখা শুরু করবে। সে ভাববে যে খেয়াকে যদি কোনোভাবে আবার ভয় দেখানো যায় বা মানসিকভাবে দুর্বল করে দেওয়া যায়, তবে খেয়া আদালত থেকে নিজের বয়ান তুলে নিতে বাধ্য হবে। সায়ন্তনের সাগরেদ একদিন সন্ধেবেলা খেয়া যখন তার বুটিক বন্ধ করে বাড়ি ফিরছিল, তখন মাঝ রাস্তায় তার পথ আটকাবে এবং তাকে সায়ন্তনের নাম করে হুমকি দিয়ে বলবে যে বেশি বাড়াবাড়ি করলে তার পুরো পরিবারকে খেসারত দিতে হবে। কিন্তু এবার আর আগের খেয়া ছিল না। সে ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার বদলে নিজের ফোন বের করে ওই গুন্ডার ছবি তুলে নেবে এবং সরাসরি তাকে বলবে যে তোদের সায়ন্তন ভাইকে গিয়ে বলিস খেয়া আর আগের মতো দুর্বল নেই। এবার যদি আমার বা আমার পরিবারের দিকে কেউ চোখ তুলে তাকায়, তবে সায়ন্তনের জেলের মেয়াদ আরও কয়েক বছর বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা আমি নিজে করব। খেয়ার এই চণ্ডী রূপ দেখে ওই গুন্ডার রীতিমতো ভরকে যাবে এবং সেখান থেকে পালিয়ে যাবে। খেয়া বাড়ি ফিরে এসে এই ঘটনাটা ঋষি আর উজিকে জানাবে এবং উজি তক্ষণই পুলিশ কমিশনারকে ফোন করে সায়ন্তনের এই নতুন কারসাজির কথা জানিয়ে জেলখানায় তাদের ওপর নজরদারি আরও বাড়িয়ে দেওয়ার অনুরোধ করবে। এই ঘটনার পর ঋষি আর জিৎ বসু সিদ্ধান্ত নেবে যে সায়ন্তন আর দুর্জয়ের এই মামলার চূড়ান্ত রায় যাতে দ্রুত বের হয়, তার জন্য তারা হাইকোর্টে ফাস্ট ট্র্যাক কোর্টের আবেদন জানাবে। মামলার পরবর্তী শুনানির দিন আদালত কক্ষে এক চরম নাট্যকীয় পরিস্থিতির সৃষ্টি হবে। সায়ন্তনের আইনজীবী আদালতে দাবি করবেন যে খেয়া সায়ন্তনের সম্পত্তি আর টাকার লোভেই এই বিয়েটা করেছিল, আর এখন সায়ন্তনকে ফাঁসিয়ে তার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেওয়ার চক্রান্ত করছে। এই মিথ্যে অভিযোগ শুনে ঋষি আর শোভাদেবী আদালতের ভেতরেই ক্ষোভে ফেটে পড়বেন, কিন্তু খেয়া অত্যন্ত শান্তভাবে কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে। সে বিচারকের উদ্দেশ্যে বলবে, মহামান্য আদালত, আমি সায়ন্তনকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তার কোনো সম্পত্তি বা টাকার লোভে নয়। আর তার প্রমাণ হিসাবে আমি সায়ন্তনের দেওয়া সমস্ত দামি উপহার এবং গয়না আজ এই আদালতেই জমা দিচ্ছি, যা আমি কোনোদিন স্পর্শও করিনি। খেয়া আরও বলবে যে একজন অপরাধীর দেওয়া কোনো জিনিস তার জীবনে কোনো মূল্য রাখে না। সে শুধু চায় এই সমাজ থেকে সায়ন্তনের মতো প্রতারকদের মুখোশ খুলে যাক। খেয়ার এই অকাট্য যুক্তি আর সততা দেখে বিচারক সায়ন্তনের আইনজীবীর সমস্ত দাবি খারিজ করে দেবেন এবং সায়ন্তনকে কোনোভাবেই জামিন না দেওয়ার নির্দেশ জারি রাখবেন। মামলার এই অগ্রগতির মাঝেই উজি আর ঋষির মধ্যকার সম্পর্ক এক নতুন রূপ ধারণ করবে। এতদিন তারা শুধু সায়ন্তনের বিরুদ্ধে লড়াই আর খেয়াকে বাঁচানোর কাজেই ব্যস্ত ছিল, কিন্তু এই কঠিন সময়ে তারা একে অপরের কতটা কাছাকাছি চলে এসেছে তা তারা নিজেরাও বুঝতে পারেনি।
নিশা আর জিৎ বসু এই বিষয়টা খেয়াল করবে এবং তারা দুজনে মিলে ঋষি আর উজির বিয়ে দেওয়ার জন্য শোভাদেবীর সাথে কথা বলবে। শোভাদেবী তো উজিকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন, তাই তিনি এই প্রস্তাবে এক পায়ে রাজি হয়ে যাবেন। তিনি ঋষিকে ডেকে বলবেন, ঋষি, উজি আমাদের পরিবারের জন্য যা করেছে তা কোনোদিন ভোলার নয়, আর আমি চাই উজি এই বাড়ির বউ হয়ে চিরকালের জন্য আমাদের পাশে থাকুক। ঋষি প্রথমে একটু লজ্জা পেলেও উজির প্রতি তার মনের অনুভূতির কথা অস্বীকার করতে পারবে না। সে উজিকে এক নির্জন বিকেলে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে নিজের মনের কথা জানাবে। উজি ঋষির চোখের দিকে তাকিয়ে বুঝতে পারবে যে এই মানুষটাই তার জীবনের আসল আশ্রয়। সেও মৃদু হেসে ঋষির প্রস্তাবে সম্মতি দেবে। খেয়া যখন এই খবরটা জানতে পারবে তখন সে খুশিতে নাচতে শুরু করবে এবং বলবে যে তার বৌমনির আসার আনন্দেই সে নিজের বুটিকের প্রথম ডিজাইনার শাড়িটা তৈরি করবে। গল্পের এই সুন্দর মুহূর্তগুলোর মাঝেই সায়ন্তন আর দুর্জয়ের মামলার চূড়ান্ত রায়ের দিন ঘনিয়ে আসবে। আদালত চত্বরে সেদিন প্রচুর মানুষের ভিড় জমবে, কারণ এই হাই প্রোফাইল জালিয়াতির মামলার দিকে পুরো শহরের মানুষের নজর ছিল। বিচারক তার আসনে বসে সায়ন্তন এবং দুর্জয় ঘোষালের সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ডের খতিয়ান এক এক করে পড়ে শোনাবেন এবং জানাবেন যে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় সায়ন্তনকে যাবজ্জীবন দণ্ডাদেশ এবং দুর্জয় ঘোষালকে তার সমস্ত বেআইনি ব্যবসা ও খুনের চেষ্টার অপরাধে ২০ বছরের সশ্রম দণ্ডাদেশের আদেশ দেওয়া হচ্ছে। একই সাথে দুর্জয়ের সমস্ত সম্পত্তি সরকারি হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই রায় শোনার পর সায়ন্তনের মুখ চূর্ণ হয়ে যাবে এবং সে বুঝতে পারবে যে তার পাপের ঘোড়া অবশেষে পূর্ণ হয়েছে। পুলিশ যখন সায়ন্তনকে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছিল তখন খেয়া তার সামনে গিয়ে দাঁড়াবে এবং সায়ন্তনের চোখের দিকে তাকিয়ে বলবে যে আজ থেকে আমার সিথি যেমন পরিষ্কার তেমনি আমার জীবন থেকেও তোমার নাম চিরতরে মুছে গেল সায়ন্তন। সায়ন্তন কোনো কথা না বলে মাথা নিচু করে জেলের গাড়ির দিকে হেঁটে যাবে। সায়ন্তনের শাস্তির পর ঋষির পরিবারে আবার আনন্দের দিন ফিরে আসবে। উজি আর ঋষির বিয়ের সানাই বাজবে, পুরো বাড়ি আলো দিয়ে সাজানো হবে। খেয়া নিজে দাঁড়িয়ে থেকে তার দাদা ভাই আর বৌমনির বিয়ের সমস্ত তদারকি করবে। নিশা আর জিৎ বসুও এই বিয়েতে দেদার আনন্দ করবে। বিয়ের মণ্ডপে যখন উজি আর ঋষি একে অপরের দিকে তাকাবে তখন তাদের চোখে থাকবে এক নতুন ভবিষ্যতের স্বপ্ন, আর অন্যদিকে খেয়া বিয়ের মণ্ডপের এক কোণে দাঁড়িয়ে হাসি মুখে তাদের দেখবে। তার মনে আর কোনো ক্ষোভ বা দুঃখ থাকবে না, কারণ সে নিজের যোগ্যতায় আজ সমাজে নিজের এক আলাদা পরিচয় তৈরি করতে পেরেছে। খেয়ার বুটিকের কাজ এখন খুব ভালো চলছে এবং সে অনেক অসহায় মেয়েদের সেখানে কাজ দিয়ে তাদের স্বাবলম্বী করে তুলছে। গল্পের শেষে দেখা যাবে খেয়া বিয়ের মণ্ডপ থেকে একটু দূরে এসে আকাশের দিকে তাকাবে, যেখানে ভোরের প্রথম আলো ফুটছে। সে এক দীর্ঘশ্বাস ফেলে নিজেকে বলবে যে ঝড়ঝাপটা যতই আসুক না কেন, সততা আর সাহসের সাথে লড়াই করলে জীবনের নতুন সকাল একদিন না একদিন আসবেই। এবং খেয়া আজ সেই নতুন সকালের মুখোমুখি দাঁড়িয়ে এক সম্পূর্ণ স্বাধীন ও আত্মবিশ্বাসী নারী হিসাবে নিজের নতুন জীবন শুরু করতে চলেছে।